বাংলা সাহিত্যে এক আশ্চর্য চরিত্র কাকাবাবু ওরফে রাজা রায়চৌধুরী। প্রাক্তন কেন্দ্রীয় সরকারি চাকুরে কাকাবাবুর একটি পা ভাঙা, ক্র্যাচে ভর দিয়ে তিনি হাঁটেন, কিন্তু অসাধারণ তার মনোবল, অনমনীয় তার দৃঢ়তা, অদম্য তার সাহস, একই সঙ্গে প্রখর বিশ্লেষণ শক্তি, প্রচুর পড়াশোনা। কত ধরনের রহস্যের জট যে তিনি খুলেছেন, মোকাবিলা করেছেন কত রকমের প্রতিকূল পরিস্থিতির, গিয়েছেন কত যে নতুন জায়গায়, তার ইয়ত্তা নেই। সঙ্গে কিশোর ওরফে সুনন্দ, যে কিনা প্রতিটি অভিযানের সাক্ষী। ফেলুদার যেমন তোপসে, অনেকটাই সেরকমই কাকাবাবুর কাহিনীতে সন্তু। সন্তু আর কাকাবাবুর দুর্ধর্ষ অভিযানের নানান কাহিনী নিয়েই দু মলাটের মধ্যে খণ্ডে খণ্ডে প্রকাশিত হচ্ছে কাকাবাবু সমগ্র। সুনীল গঙ্গোপাধ্যায় রচিত কাকাবাবু ও সন্তু দুটি অনবদ্য চরিত্র। নতুন অ্যাডভেঞ্চারের অপেক্ষায় কাকাবাবু ও সন্তু সবসময় রেডি। কাকাবাবু যেখানে, সন্তু সেখানে। আজকে স্টেজ ফোবিয়া অডিও স্টোরি চ্যানেল থেকে আমার বিশেষ নিবেদন, কাকাবাবু সমগ্র ভলিউম 6 থেকে একটি গল্প, কাকাবাবুর চোখে জল। লেখক সুনীল গঙ্গোপাধ্যায়। আর গল্প পাঠে থাকছি আমি, সুরূপা রায়। তাহলে আজকের প্রথম পর্বটি শুনে নেওয়া যাক। হঠাৎ সন্ধে 7:30টার সময় একটা দারুণ ভালো খবর পাওয়া গেল। আজকাল সত্যি সত্যি আনন্দের খবর তো পাওয়াই যায় না। খবরের কাগজে শুধু মারামারি, এ দলে ও দলে ঝগড়া। এই তো কালই শিয়ালদা স্টেশনের যাত্রীরা কি কারণে যেন ক্ষেপে গিয়ে অফিস ঘর আর জানলা দরজা ভাঙচুর করলো। আজ সকালেই বাবা বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে গোড়ালির হাড় মচকে ফেললেন। এখন সেই মস্ত বড় ব্যান্ডেজ। দুপুরবেলা বুলবুলি পিসির ভাতের থালায় হঠাৎ থপাস করে একটা টিকটিকি এসে পড়লো ওপর থেকে। তা দেখে বুলবুলি পিসি আঁতকে উঠে এমন চেঁচিয়ে উঠলেন যেন বাড়িতে ভূতেরা এসে নাচ শুরু করেছে। বুলবুলি পিসি থাকেন ত্রিপুরায়, বেড়াতে এসেছেন 3-4 দিনের জন্য। তারই ভাতের থালায় টিকটিকি, অথচ এ বাড়িতে কখনো কারো ভাতের থালায় টিকটিকি পড়েনি। কোনো টিকটিকি ধারে কাছেই আসে না। মেয়েরা সকলে টিকটিকি ভয় পায়। মা, ছর্দি আর বুলবুলি পিসি ভাতের থালা ছেড়ে দৌড়ে পালালেন। বুলবুলি পিসি বমি করতে লাগলেন বাথরুমে গিয়ে। সন্তু টিকটিকি দেখলে ভয়ও পায় না, ঘেন্নাও করে না। টিকটিকি অতি নিরীহ প্রাণী, সব বাড়িতেই থাকে, কিন্তু মানুষকে কামড়ায় না কখনো, বরং দেওয়ালে দেওয়ালে ঘুরে পোকামাকড় খেয়ে মানুষের উপকার করে। সন্তু মাঝে মাঝে টিকটিকির দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে ভাবে, ঘরের খাড়া দেওয়ালে কিভাবে ছাদের সিলিংয়ে ওরা কি করে লেপটে থাকে? ওরা কি মাধ্যাকর্ষণ মানে না? সেই টিকটিকিটা ভাতের থালার ওপর হাত পা ছড়িয়ে পড়েই আছে, নড়ছে না, চড়ছেও না। মরেনি তা অবশ্য বোঝা যায়। সন্তু থালাটার কাছে হাত নিয়ে গিয়ে বলল, এই যা যা। সেটা নড়ল না। মুখ ঘুরিয়ে সন্তুর দিকে তাকালো, কেমন যেন ফেল ফেলে অসহায় দৃষ্টি। সন্তু একটা চামচ নিয়ে ওর গায়ে না ছুঁয়ে থালায় লাগিয়ে টং টং শব্দ করলো। এবার সে একটু এগাবার চেষ্টা করলো। তখন বোঝা গেল ওর একটা পা ভাঙা, একদিকে কাত হয়ে পড়েছে। ওপর থেকে পড়ে গিয়ে খোঁড়া হয়ে গেল, কিংবা আগে থেকেই একটা পা ভাঙা ছিল তাই পড়ে গিয়েছে। সন্তু আগে কখনো খোঁড়া টিকটিকি দেখেনি। আজ সকালেই বাবার পা মচকালো আর একটা টিকটিকিও খোঁড়া হলো। এ যেন কিরকম আজব ব্যাপার। সন্তু থালা শুদ্ধ টিকটিকিটাকে তুলে নিয়ে এলো বারান্দায়। টিকটিকিটা অমনি এক লাফে চলে এলো রেলিংয়ে, তারপর ডিগবাজি খেয়ে মিলিয়ে গেল যেন রাস্তায়। যাক, বেঁচে তো গিয়েছে। কিন্তু এরপর কেউ আর খেতে বসলেন না। বিকেল বেলা কথা নেই, বার্তা নেই, আচমকা ঝড় উঠল। সারা দিন আকাশ দেখে কিছুই বোঝা যায়নি। প্রথমে কয়েকবার গুড়গুড় শব্দ,
তারপরেই চড়াত করে একটা লম্বা বিদ্যুৎ, আর একটু পরেই 10খানা কামানের আওয়াজে বজ্রপাত। গরমকালে ঝড় বৃষ্টি দেখলে সকলেরই ভালো লাগে। সন্তু খুবই ভালোবাসে বৃষ্টি দেখতে। ছাতে গিয়ে বৃষ্টিতে খানিকটা ভিজেও নেয়। বুলবুলি পিসিও বেশ বৃষ্টি পছন্দ করেন। ছাতে এসে ভিজতে লাগলেন সন্তুর মা। মা ছাতের দরজার কাছে দাঁড়িয়ে বলতে লাগলেন, এই বুলবুলি, তুইও দেখছি মেতে উঠেছিস সন্তুর সঙ্গে, শিগগির চলে আয়, এই বৃষ্টিতে ভিজলেই জ্বর হবে। তা শুনে বুলবুলি পিসি এক পাক নেচে নিয়ে গান ধরলেন, ওরে ঝড় নেমে আয়, আয় রে আমার শুকনো পাতার ডালে। এই পর্যন্ত বেশ ভালোই। তারপর একটা খারাপ ঘটনা ঘটল। কাকাবাবু সকাল থেকেই বাড়িতে নেই। তার বন্ধু নরেন্দ্র ভার্মার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন একটা হোটেলে। তারপর দুজনে যাবেন ডায়মন্ড হারবার। কখন ফিরবেন ঠিক নেই। সারাদিন বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না বলে কাকাবাবু ঘরের জানলা টানলা ঠিকমতো বন্ধ করেনি। একটা জানলার আবার ছিটকিনি আলগা। ঝড়ের দাপটে দুটো জানলা দড়াম করে খুলে গিয়ে এলোমেলো করে দিয়েছে সব কাগজপত্র। কেউ আগে খেয়াল করেনি। বাড়ির কাজের লোক রঘু একসময় সেই ঘরে ঢোকে। ও মা গো, কি সর্বনাশ হয়েছে গো বলে কেঁদে উঠেছে। বৃষ্টির ছাট এসে বেশ কিছু বই কাগজ ভিজিয়ে দিয়েছে। টেবিলের ওপর ছড়ানো ছিল দুটো ম্যাপ, সে দুটোই ভিজেছে বেশি। এই ম্যাপ কাকাবাবুর খুব প্রিয়। তিনি দেশ বিদেশের বহু ম্যাপ সংগ্রহ করেন। সেই সব ম্যাপ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তিনি ভ্রমণের আনন্দ পান। অনেক ম্যাপ তিনি কিনে আনেন বিদেশ থেকে। সন্তু ছুটে এসে দেখলো অনেক কাগজ আর বইয়ে জল লেগেছে তো বটেই, ম্যাপ দুটোই ভিজে একেবারে জবজবে হয়ে গিয়েছে। পুরনো ম্যাপ ছিঁড়ে যাচ্ছে, তুলতে গেলেই বৃষ্টি থেমে গেল। তবু সকলের মুখ থমথমে। কাকাবাবু ফিরে এসে তার প্রিয় কাগজপত্র ও ম্যাপের অবস্থা দেখে চোটে লাল হবেনি। তখন কি উত্তর দেওয়া হবে? সবচেয়ে বড় মুশকিল এই, কাকাবাবু খুব রেগে গেলে কাউকে তো বকাবকি করবেনই না, কিছু বলবেনই না, উল্টে শুধু উৎকট গম্ভীর হয়ে যাবেন। তার সেই গাম্ভীর্যকেই সকলে ভয় পায়। সারা দিনটাই তো কাটলো এই রকম গন্ডগোলে। তারপর এলো সুসংবাদ। সন্ধেবেলা লুচি আর মোহনভোগ খাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি বাদলার জন্য বুলবুলি পিসি বললেন মুড়ি, বেগুনি আর পাঁপড় ভাজা খাওয়া হবে। ত্রিপুরায় ভালো বেগুন পাওয়া যায় না। কলকাতার বেগুনের স্বাদ চমৎকার। বৃষ্টির তেজ আস্তে আস্তে কমে যাওয়ার পর এক সময় একেবারেই থেমে গেল। উনুনে বেগুনি ভাজা শুরু হয়েছে। মা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর সর্ষের তেল দিয়ে মুড়ি মাখছেন। এই সময় বেজে উঠল টেলিফোন। সেই আওয়াজ শুনে চমকে উঠল সন্তু। কারণ কাল সকাল থেকেই টেলিফোনটা একেবারে বোবা হয়েছিল। টেলিফোন অফিসে খবর দিয়েও কোনো কাজ হয়নি, কোনো মিস্ত্রি আসেনি। এখন সেটা নিজে নিজে ভালো হয়ে গেল। সন্তু খুব ব্যগ্রভাবে রিসিভারটা তুলে বলল, হ্যালো হ্যালো। ওদিক থেকে শোনা গেল রিনির গলা। রিনি ধমক দিয়ে বলল, এই সন্তু, তোদের ফোনটা এত এনগেজ থাকে কেন রে? কার সঙ্গে এত গল্প করিস? সকাল থেকে 3 বার চেষ্টা করেছি। সন্তু বলল, কি করব, ইংল্যান্ডের রানী বারবার ফোন করে কাকাবাবুকে খুঁজছেন। এদিকে কাকাবাবু কোথায় গিয়েছেন জানি না। রানীর ফোন মানে জানিস তো, প্রথমে একজন সেক্রেটারি, তারপর আর একজন, তারপর রানী নিজে। রিনি বলল, ভ্যাট, তুই বুঝি জোজো সাজবার চেষ্টা করছিস? তুই মোটেই জোজোর মতো পারবি না। ইংল্যান্ডের রানী কেন কাকাবাবুকে খুঁজবেন? কাকাবাবু কি বোম্বাগড়ের রাজা? শোন রিনি, তুই আগে আমার কথাটা শোন। এখনই টিভিটা খোল, দিল্লি দূরদর্শন চ্যানেল। কেন টিভি দেখতে যাব কেন? বেগুনি ভাজা হচ্ছে। বেগুনি? বেগুনি খেতে খেতে বুঝি টিভি দেখা যায় না? শিগগির যা, আমার বেশি কথা বলার সময় নেই। বাড়ি শুদ্ধ সকলকে দেখতে বল। রিনি রেখে দেওয়ার পর সন্তু ভাবল, হঠাৎ এখন টিভি দেখতে হবে কেন? এই সময় তো খবর টবর হয়। সন্তুর অত খবর শোনার আগ্রহ নেই, কিন্তু রিনি যখন বলেছে তখন তা অগ্রাহ্য করা মুশকিল। ও নিশ্চয়ই একটু পরে আবার ফোন করে চেক করবে। বুলবুলি পিসি মায়ের পাশে বসে গল্প করছেন। সন্তু জিজ্ঞেস করলো, পিসি তুমি টিভি দেখবে?
বুলবুলি পিসি লালচে রঙের ঠোঁট উল্টে বলল, টিভি? আমার দু চোখের বিষ, সব সময় খালি বক বক। কলকাতায় এসেছি কি টিভি দেখতে? সন্তু দৌড়ে দোতলায় উঠে গেল। দোতলায় বড় ঘরটাই কাকাবাবুর, অন্যদিকের ঘরটা ছিল ছর্দির। তার বিয়ের পর ঘরটা প্রায় ফাঁকাই পড়ে থাকে। সন্তু থাকে ছাদের ঘরের নিজস্ব রাজ্যে। দোতলায় দুটো ঘরের মাঝখানে অনেকটা চওড়া জায়গা, কয়েকটা চেয়ার পাতা। এখানে মাঝে মাঝে বাড়ির লোকের আড্ডা বসে। এখানেই রয়েছে একটা টিভি, আর একটা টিভি একতলায় বাবা মায়ের ঘরে। কাকাবাবু নিজের ঘরে টিভি রাখেন না, শুধু ক্রিকেট দেখার জন্য বাইরে এসে বসেন। দোতলাতেও একটা টেলিফোন রিসিভার আছে। সন্তু এসে টিভি খুলতে না খুলতেই আবার বেজে উঠল ফোন। এবারও রিনি। সে বলল, উপরে উঠেছিস? দেখছিস টিভি? সন্তু বলল, হ্যাঁ দেখছি তো। দিল্লি থেকে খবর হচ্ছে হিন্দিতে, ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হয়েছে আর হংকংয়ে হাজার হাজার মুরগি মরে যাচ্ছে। এসব খবর দেখতে হবে কেন? রিনি বলল, চুপ করে দেখে যা, একদম ছটফট করবি না। এই খবর শেষ হওয়ার পরেই দেখবি একটা দারুণ খবর। হিন্দি খবর চলল 10 মিনিট। তাতে নতুনত্ব কিচ্ছু নেই। মাঝে মাঝে নেতাদের মুখ, তারা কি বলছেন বোঝাই যায় না, রোজ যেন একই রকম। এরপর শুরু হলো বিজ্ঞাপন। একবার বিস্কুট, তারপর বাড়ির রং, তারপর মোটর সাইকেল, তারপর শব্দ একেবারে থেমে গেল। শুধু পর পর ছবি হাতে আঁকা। আঁকা বাঁকা রাস্তার পাশে ছোট ছোট বাড়ি, আকাশে চিল আর ঘুড়ি উঠছে, নদীর ওপরে দুটো নৌকা, ছাতা মাথায় একটা মোটা লোক, কুঁজো হয়ে হাঁটছেন মহাত্মা গান্ধী, গরুর দুধ খাচ্ছে একটা বাছুর। এই রকম দেখলেই বোঝা যায় কম বয়সী ছেলে মেয়েদের আঁকা। এই সব দেখে কি হবে রিনি? রিনি যে বলল একটা দারুণ কিছু খবর আছে, সেটা কি আরো পরে? ছবিগুলো দেখাতে দেখাতে ক্যামেরা একটা ছবির ওপর থেমে গেল। সেটা একটা বাঘের ছবি। বাঘটা সোজা হয়ে দাঁড়িয়ে গাছে ওঠার চেষ্টা করছে। একটু পরে সেই ছবিটার পাশে এসে দাঁড়ালো কমলা রঙের সালোয়ার কামিজ পরা একটা মেয়ে, হাতে মাইক্রোফোন। সে ইংরেজিতে বলল, এতক্ষণ আপনারা খুদে শিল্পীদের আঁকা ছবি দেখছিলেন। 7 থেকে 10 বছর বয়সের ছেলে মেয়েদের আঁকা ছবি। সারা ভারতে এই বয়সী ছেলে মেয়েদের ছবির প্রতিযোগিতা এই প্রথম। মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই, চণ্ডীগড়, গুয়াহাটি, ভুবনেশ্বর, কানপুর, এই সব শহরে হয়েছে প্রথম প্রতিযোগিতা। তারপর প্রত্যেক শহর থেকে 3টে করে ছবি এসেছে দিল্লিতে। মকবুল ফিদা হোসেন, সতীশ গুজরাল আর যোগেন চৌধুরী, এই 3 বিখ্যাত চিত্রশিল্পী বিচার করছেন ছোটদের আঁকা এই ছবিগুলো। 2 দিন ধরে আলাপ আলোচনার পর এই পর্যন্ত শুনে সন্তু ভাবল রিনি তার সঙ্গে নিশ্চয়ই মজা করছে। এ আর এমন কি শোনার মতো খবর? সে টিভিটা বন্ধ করতে যাচ্ছে, তখনই সেই মেয়েটা বলল, বিচারকদের মতে সবচেয়ে ভালো হয়েছে এই বাঘের ছবিটি। এই ছবিটি এঁকে সারা ভারতের ক্ষুদে শিল্পীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন কলকাতার নীলোধ্বজ চক্রবর্তী, বয়স 8 বছর 4 মাস। সন্তুর হাতটা থেমে গেল। কলকাতার একটা ছেলে ফার্স্ট হয়েছে? বাহ, সেটা তো ভালোই খবর। কিন্তু রিনি আগে থেকে জানলো কি করে? রিনির চেনা কেউ নাকি? সালোয়ার কামিজ পরা মেয়েটি বলল, আসুন এবার আপনাদের সঙ্গে লিটল চ্যাম্পিয়ন নীলোধ্বজ চক্রবর্তীর পরিচয় করিয়ে দিই। সে দারুণ স্মার্ট ছেলে, চটপট সব কথার উত্তর দিতে পারে। এবারে দারুণ চমকে গেল সন্তু। এই যে বিল্টু, রিনির ছোট ভাই, তার ভালো নাম নীলোধ্বজ, তা সন্তু জানতো না। আমাদের বিল্টু সারা ভারতের মধ্যে ছবি আঁকায় ফার্স্ট হয়েছে। এ তো সত্যিই খুব ভালো খবর। বিল্টুটা দারুণ দুষ্টু আর গুন্ডা স্বভাবের। সে আবার ছবি আঁকতেও পারে। সন্তু চেঁচিয়ে বলল, মা, বুলবুলি পিসি, শিগগির এসো, টিভি দেখবে এসো। এই সময় সিঁড়িতে খটাখট শব্দ করে উঠে এলেন কাকাবাবু। তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে রে সন্তু? সন্তু বলল, কাকাবাবু দেখো দেখো, আমাদের বিল্টু সে ছবি এঁকে ফার্স্ট হয়েছে। বিল্টু এ বাড়িতে প্রায়ই আসে তার দিদির সঙ্গে। কাকাবাবু তার দুরন্তপনা খুব পছন্দ করেন। এই তো গত সপ্তাহেই সে কাকাবাবুর ঘরে ঢুকে একটা কাঁচের গ্লোব মাটিতে আছাড় মেরে ভেঙে ফেলেছিল। রিনি তাকে শুধু বকুনিই নয়, একটু কান ধরেও টেনেছিল।
কাকাবাবু খুব রাগ করবেন ভেবে সন্তুও ভয় পেয়ে গিয়েছিল। কাকাবাবু কিন্তু রিনিকেই ধমক দিয়ে বলেছিলেন, এই ওর কান ধরেছিস কেন রে? নিজের ভাইকে তুই শাসন করবি, কিন্তু অন্যদের সামনে নয়, তাতে ছোটদের খুব অপমান হয়। আমার জিনিস ভেঙেছে, আমি বুঝবো। বিল্টুর কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে কাকাবাবু জিজ্ঞেস করেছিলেন, বিল্টু বাবু, তুমি ইচ্ছে করে গ্লোবটা ভাঙলে কেন বলো তো, নাকি হাত থেকে পড়ে গিয়েছিল? বিল্টু বলেছিল, জিওগ্রাফি বইয়ে যে লেখা আছে পৃথিবীর পেটের মধ্যে গরম লাভা থাকে, তাই দেখতে গিয়েছিলাম। কাকাবাবু হেসে বলেছিল, ও এই জন্য? তা বেশ করেছিস, ভেঙেছিস। এখন টিভির দিকে তাকিয়ে কাকাবাবু সন্তুর মতোই অবাক হয়ে বললেন, বিল্টু আবার ছবিও আঁকতে পারে নাকি? ক্রাচ দুটো রেখে তিনি একটা চেয়ারে বসলেন। এখন বিল্টুর সাক্ষাৎকার নিচ্ছে একটা অন্য মেয়ে। তার পোশাক ছেলেদের মতো, চুলও খুব ছোট করে ছাঁটা। তবে সাক্ষাৎকারটা দিল্লিতে নয়, নেওয়া হয়েছে কলকাতায়। বোঝা যায় আগে থেকে রেকর্ড করা। রিনিদের বাড়িটাও চেনা যাচ্ছে। ঘরের এক কোণে একটা বড় বুদ্ধ মূর্তি। বিল্টুর মাকেও দেখা গেল এক ঝলক। এই বয়সেই বিল্টু বেশ ইংরেজি বলতে পারে। ইংরেজি স্কুলে পড়া ছেলে, স্কুলে তো ইংরেজিই বলে সব সময়। বাড়িতেও বাংলার বদলে ইংরেজি বলা শুরু করেছিল। ওর ঠাকুরমা মাথা দুলিয়ে দুলিয়ে ফোকলা দাঁতে হেসে হেসে বলেছিল, আমি তো দাদু ভাই ইংরেজি জানি না, তোমার সঙ্গে তাহলে আর কথাই বলা হবে না। বিল্টু ঠাকুমাকে খুব ভালোবাসে, রোজ রাতে তার কাছে গল্প শোনে, তাই ঠাকুমার সঙ্গে সে আবার বাংলা বলতে শুরু করেছে। ঠাকুমা অবশ্য ইংরেজি জানেন না তা নয়, তিনি একসময় একটা স্কুলের হেডমিস্ট্রেস ছিলেন। ক্যামেরার সামনে একটুও ঘাবড়ায়নি বিল্টু। মেয়েটি জিজ্ঞেস করলো, তুমি ছবি আঁকা কার কাছে শিখেছো? বিল্টু উত্তর দিল, ফ্রম মাই এল্ডার সিস্টার রিনি চক্রবর্তী। শি ইজ আ গুড সিঙ্গার অলসো। আই কান্ট সিং। ছবি আঁকা ছাড়া তুমি আর কি পারো? দৌড়াতে পারি। দৌড়াতে পারো? কোথায় দৌড়ো? 5 তলা থেকে 1 তলা সিঁড়ি দিয়ে। কেন সিঁড়িতে দৌড়াও? যারা লিফটে নামে তাদের চেয়েও আমি তাড়াতাড়ি নামতে পারি। বাহ, তুমি এই বাঘের ছবিটা এঁকেছো কেন? হাতির ছবি আঁকতে ইচ্ছে করেনি বলে। কেন হাতির ছবি আঁকতে ইচ্ছে করে না কেন? হাতির ছবি আঁকা সোজা, তাই বুঝি। আর মানুষের ছবি? দিদি মানুষের ছবিই আঁকে, আমি দিদির মতো ভালো পারি না। এই পুরস্কার পেয়ে তোমার কেমন লাগছে? ইন্ডিয়ার মধ্যে তুমি ফার্স্ট হয়েছো। পুরস্কার? কই পাইনি তো। পাবে, তোমাকে দিল্লি নিয়ে যাওয়া হবে। ট্রেনে না প্লেনে? আমি প্লেনে চেপে যাব। কাকাবাবু হাসতে হাসতে বললেন, কি স্মার্টলি উত্তর দিচ্ছে বিল্টু, ওইটুকু ছেলে। সন্তু বলল, 25,000 টাকা পুরস্কার পাবে। অত টাকা দিয়ে ও কি করবে? কাকাবাবু বললেন, এখন জমিয়ে রাখবে, বড় হয়ে ওই টাকায় বেড়াতে যাবে। আমার এত ভালো লাগছে, ইচ্ছে করছে এখনই বিল্টুর সঙ্গে দেখা করতে। টিভিতে এখন অন্য অনুষ্ঠান হচ্ছে। সন্তু সেটা বন্ধ করতেই আবার বেজে উঠল ফোন। রিনি জিজ্ঞেস করলো, কিরে সন্তু, দেখলি? সন্তু বলল, হ্যাঁ, তুই ভাগ্যিস ফোন করলি। তার ফলে কি হলো বলতো? সারা দিন ফোনটা খারাপ ছিল, তুই কল করলি বলে সেটা ঠিক হয়ে গেল, আর সেই জন্যই প্রোগ্রামটা দেখতে পেলাম। দুর্দান্ত ব্যাপার, বিল্টু যে এত ভালো ছবি আঁকতে পারে। রিনি বলল, সারাক্ষণ তো ছটফট করে, যদি আর একটু মন দিত তাহলে ভবিষ্যতে। সন্তু বলল, বিল্টু তোর কাছাকাছি আছে, কাকাবাবু ওর সঙ্গে কথা বলতে চান। রিনি বলল, বিল্টু পাশের বাড়িতে খেলতে গিয়েছে, আমি বরং কাল সকালে বিল্টুকে নিয়ে যাব তোদের বাড়ি কাকাবাবুকে প্রণাম করতে। আজ সারাদিন পর পর কয়েকটা বাজে ব্যাপার ঘটছিল। বিল্টুর এই সুসংবাদে সব যেন ধুয়ে মুছে গেল। বাড়ির সকলে বারবার বলতে লাগলো বিল্টুর কথা। এমনকি কাকাবাবুরও ম্যাপ ভিজে যাওয়ার জন্য তেমন কিছু মেজাজ খারাপ হলো না, শুধু বললেন, ইস যাকগে, খুব বেশি ক্ষতি হয়নি। বাড়িতে ছোট ছেলে মেয়ে নেই, তাই অনেক সময়ই কারো কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। আর বিল্টুর মতো কেউ যদি আসে তাহলে এক মুহূর্তে বাড়ি একেবারে সরগরম হয়ে ওঠে। এসেই বিল্টু প্রথমে সিঁড়ি দিয়ে দুমদাম শব্দ করে উঠে এলো 3 তলায়। খয়েরি হাফ প্যান্ট আর লাল শার্ট পরা। সন্তু পড়াশুনো করছে, তার ঘরের দরজা ভেজানো। সেই দরজা এক ধাক্কায় খুলে বিল্টু বলল, সন্তু দাদা, টুকি।
বই থেকে চোখ তুলে বিল্টুকে দেখেই খুশি হলো সন্তু। সে বলল, আয় আয়, ভেতরে আয়। বিল্টু বলল, না, ভেতরে যাব না। তুমি আমার সঙ্গে কম্পিটিশন দেবে, কে আগে সিঁড়ি দিয়ে একতলায় নামতে পারে। সন্তু বলল, না, তোর সঙ্গে কম্পিটিশন দেব না, তুই তো চুরি করিস। তুই আমার সামনে এসে দুহাত ছড়িয়ে আমাকে আটকে দিস। বিল্টু বলল, তুমি কেন এক লাফে 3টে সিঁড়ি যাও? সন্তু বলল, বেশ করি। তুই কেন রেলিংয়ে চড়ে সরসরিয়ে যাস? বিল্টু হি হি করে হেসে উল্টো দিকে ফিরল। তারপর এক ছুটে নেমে গেল দোতলায়। কাকাবাবু রকিং চেয়ারে পা ছড়িয়ে বসে একটা বই পড়ছেন আর একটু একটু দুলছেন। তিনি পরে আছেন একটা খয়েরি সাদা ডোরাকাটা ড্রেসিং গাউন। বিল্টু বলল, কাকা দাদু, হোয়াট আর ইউ ডুইং? কাকাবাবু মুখ তুলে বললেন, রিডিং। তারপর বললেন, কাকা দাদু কি রে বেটা, মনে হয় জাপানি নাম। শুধু কাকাবাবু বলবি। বিল্টু বলল, আমার মা বলেন কাকাবাবু, আর আমিও বলবো কাকাবাবু। কাকাবাবু বললেন, হ্যাঁ, তাই বলবি, সকলে আমাকে কাকাবাবু বলে। বিল্টু বলল, বাবু তো বলতে হয় অচেনা লোকেদের। কাকাবাবু বললেন, কাকাবাবুটাই আমার নাম, শুধু কাকা কিংবা কাকু বলে না কেউ। বিল্টু বলল, আমার একখানা মামা আছে, তাকে আমি মামা বাবু বলি না, শুধু মামু বলি। কাকাবাবু বললেন, তা বেশ করিস, কিন্তু মামা তো একখানা হয় না। বিল্টু বলল, কেন? হি ইজ মাই অনলি মামা। কাকাবাবু বললেন, বাংলায় একখানা জামা, একখানা বই, একখানা মাউথ অর্গান হয়, কিন্তু জ্যান্ত মানুষ সম্পর্কে বলতে হলে বলতে হয় একজন, একজন মামা, একজন কাকা। বিল্টু বলল, আমার 3খানা কাকা। নো নো, 3জন কাকা। কাকাবাবু বললেন, রাইট, এই তো ঠিক বলেছিস। শোন বিল্টু, তুই হারমোনিকা বাজাতে ভালোবাসিস? বিল্টু বলল, কখনো তো বাজাইনি। হারমোনিকা কাকে বলে? কাকাবাবু বললেন, মাউথ অর্গান। তোকে আমি একটা সুন্দর হারমোনিকা কিনে দেবো। বিল্টু চোখ কুচকে জিজ্ঞেস করলো, কেন কিনে দেবে? কাকাবাবু বললেন, তুই অল ইন্ডিয়ার মধ্যে ছবি আঁকায় ফার্স্ট হয়েছিস, সেই জন্য আমাদের খুব আনন্দ হয়েছে, গর্ব হয়েছে। বিল্টু অবহেলার সঙ্গে ঠোঁট উল্টে বলল, ও তো সবাই ফার্স্ট হতে পারে। কাকাবাবু হেসে ফেলে বললেন, সবাই কি করে ফার্স্ট হবে? ফার্স্ট কথাটার মানে তো যে সবার উপরে। বিল্টু বলল, ফার্স্টের উপরে কিছু হয় না? কাকাবাবু বললেন, না। বিল্টু একটু চিন্তিতভাবে বলল, মনে করো ঝিল্লি, ঝিল্লিকে তো চেনো? আমাদের পাশের বাড়িতে থাকে, আমার চেয়ে মোটে 2 বছরের বড়। সেই ঝিল্লি যদি আরো ভালো একটা ছবি এঁকে ফেলে, তাহলে সে কি হবে? কাকাবাবু বললেন, তাহলে ঝিল্লি ফার্স্ট হবে আর তুই হবি সেকেন্ড। বিল্টু বলল, ও। তারপরেই সে বিষয় পাল্টে বলল, আচ্ছা কাকাবাবু, বলো তো, টিনটিন আর অ্যাস্টেরিক্সের মধ্যে কার বেশি বুদ্ধি? কাকাবাবু বললেন, আমি টিনটিনের কথা জানি, কিন্তু অ্যাস্টেরিক্সের গল্প পড়িনি। বিল্টু বলল, আমি তোমায় পড়তে দেব। আবার সে অন্য কথা শুরু করলো। কাকাবাবুর মজা লাগলো দেখে যে বিল্টু এত বড় একটা প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে, তা নিয়ে তার কোনো ভ্রুক্ষেপই নেই। আর একটু বেশি বয়সের ছেলে হলে সে কতই না গর্ব করত। কাকাবাবু বললেন, তুই তো পুরস্কার আনতে প্লেনে চেপে দিল্লি যাবি, এই তোর প্রথম প্লেনে চাপা। বিল্টু বলল, প্লেন তো মেঘের ওপর দিয়ে যায়, তাই না? কাকাবাবু বলল, অনেক ওপর দিয়ে। বিল্টু বলল, প্লেন যখন মেঘের মধ্যে দিয়ে উঠবে, তখন জানলা খুলে মুখ বাড়িয়ে একটুখানি মেঘ খেয়ে নেওয়া যায় না? কাকাবাবু হেসে ফেলে বললেন, দূর বোকা, প্লেনের জানলা খোলা যায় নাকি? তা হলেই সর্বনাশ। বিল্টু বলল, কেন খোলা যাবে না? আমি খুলবো। সন্তু নেমে এসে বিল্টুর পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কি খুলবি তুই? কাকাবাবু বললেন, দেখ না, ও বলছে প্লেনের জানলা খুলে মেঘ খাবে। সন্তু বলল, প্লেনের জানলা তো খোলাই যায় না, তবে গ্যাংটকে গেলেই তো মেঘ খাওয়া যায়, গায়ের ওপর দিয়ে মেঘ চলে যায়। বিল্টু জিজ্ঞেস করলো, তুমি খেয়েছো? সন্তু বলল, কতবার? বিল্টু আবার জিজ্ঞেস করলো, কিরকম খেতে? সন্তু বলল, গ্যাংটকের মেঘ টক টক। কাকাবাবু বললেন, বৃষ্টি পড়লে মিষ্টি হয়ে যায়। বিল্টু বলল, আমি তাহলে গ্যাংটকে যাব, আমায় নিয়ে চলো না।
সন্তু বলল, এখন তো হবে না, আগে তোকে দিল্লি যেতে হবে। বিল্টু বলল, না আমি দিল্লি যাব না, আমি গ্যাংটক যাব। সন্তু বলল, সে কি রে, দিল্লিতে তোকে ফার্স্ট প্রাইজ দেবে, অনেক টাকা পাবি। বিল্টু বলল, আমার অনেক টাকা আছে, আমি জমিয়েছি, দেখবে। হাফ প্যান্টের পকেট থেকে সে একটা ছোট্ট প্লাস্টিকের ব্যাগ বের করলো। সেটার মুখ খুলে হাতে ঢেলে দেখালো কয়েকটা 1 টাকা 2 টাকার নোট আর বেশ কিছু খুচরো পয়সা। বিল্টু গম্ভীরভাবে বলল, 31 রুপিস। সন্তু বলল, সত্যিই তো অনেক টাকা। কাকাবাবু বললেন, এই 31 টাকার দাম 25,000-এর চেয়েও বেশি, কারণ এই টাকাটা ও নিজে জমিয়েছে। সন্তু বিল্টুকে বলল, তোর নিজের টাকা রয়েছে ঠিকই, কিন্তু তোর প্রাইজের টাকাটাও নিতে হবে। বিল্টু বলল, কেন, এই টাকায় গ্যাংটক যাওয়া যাবে না? কাকাবাবু বলল, যতদিন মানুষ টাকার হিসেব না বোঝে ততদিনই সে আসল সুখী। রিনি উপরে এসে বলল, এই বিল্টু, তোকে জ্যাঠামণি একবার ডাকছেন, চল নিচে চল। সন্তুর বাবা পা মোচকে বিছানায় শুয়ে আছেন। সকলে মিলে চলে এলো তার ঘরে। বুলবুলি পিসি বললেন, ও মা, এইটুকু ছেলে ছবি আঁকায় ফার্স্ট হয়েছে। রিনি বলল, এইটুকু আবার কি, ও ফার্স্ট হয়েছে ছোটদের গ্রুপে, সকলেই ওর মতোই ছোট। বুলবুলি পিসি বললেন, তবু অতজনের মধ্যে ফার্স্ট হওয়া কি সোজা কথা, ওর নিশ্চয়ই খুব বুদ্ধি। সন্তু বলল, ওর মাথায় অনেক দুষ্টু বুদ্ধি আছে বটে, কিন্তু বুদ্ধি থাকলে তো ছবি আঁকা যায় না, ছবি আঁকা শিখতে হয়। ও যে ধৈর্য ধরে ছবি আঁকা শিখেছে সেটাই আশ্চর্যের। কাকাবাবু বললেন, শিখলেও সকলে শিল্পী হতে পারে না, আঁকার হাত থাকা দরকার। আমি অনেক চেষ্টা করেছি, আমার হাতে ছবি একেবারেই আসে না। মা চাবি দিয়ে একটা দেওয়াল আলমারি খুললেন, তার থেকে একটা নীল রঙের ভেলভেটের বাক্স বের করে এনে দিলেন বাবার হাতে। বাবা বললেন, বিল্টু বাবু, গভর্নমেন্ট তো তোমাকে পুরস্কার দিচ্ছে, তার আগে আমরা তোমাকে একটা পুরস্কার দিতে চাই। একবার আমি একটা পরীক্ষায় ফার্স্ট হয়ে এই মেডেলটা পেয়েছিলাম, এটা এখন তোমার। বাক্সটা খুলে দেখালেন, বেশ বড় একটা গোল সোনার মেডেল। বিল্টু গম্ভীরভাবে জিজ্ঞেস করলো, এটা নিয়ে আমি কি করব? বাবা বললেন, বাড়িতে রেখে দেবে, এরপর তুমি নিশ্চয়ই আরো অনেক মেডেল পাবে, তার মধ্যে এইটাই হবে প্রথম। আমি বুড়ো হয়েছি, আমি আর মেডেল দিয়ে কি করব? বিল্টু তবু জিজ্ঞেস করলো, এইটা তুমি সন্তু দাদাকে দাওনি কেন? বাবা বললেন, সন্তুকে? সন্তু তো কিছুতে ফার্স্ট হয়নি। বিল্টু বলল, হ্যাঁ, সন্তু দাদা সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি নামায় ফার্স্ট হয়। সকলে হেসে উঠল। বাবা বললেন, সেই জন্য না হোক অন্য কোনো কারণে ওর কাকাবাবু ওকে কি সব পুরস্কার দেন মাঝে মাঝে। সন্তু, তুই বোধহয় একবার অল বেঙ্গল সুইমিং কম্পিটিশনে ফার্স্ট হয়েছিলিস, তাই না? সন্তু বলল, ফার্স্ট নয়, সেকেন্ড। বাবা বললেন, সে যাই হোক, বিল্টু বাবু, তুমি আমার একটা ছবি এঁকে দেবে? বিল্টু বলল, আমি তো মানুষের ছবি আঁকতে পারি না, দিদি পারে। বাবা বললেন, তোমার দিদি তো ভালো ছবি আঁকে জানি, সন্তুর একটা চমৎকার ছবি এঁকে দিয়েছে, তুমি মানুষের ছবি আঁকো না কেন? বিল্টু বলল, মানুষগুলো যে সব আলাদা আলাদা। বাবা বললেন, তা ঠিক, তুমি তো বাঘের ছবি আঁকলে, বাঘ দেখলে কোথায়, চিড়িয়াখানায়? বিল্টু বলল, বাঘ তো ইচ্ছে করলে সব সময় দেখা যায়। বাবা বললেন, কি করে ছবিতে? বিল্টু বলল, না না, তুমি চোখ বোঝো, তারপর মনে মনে ভাবো বাঘ, অমনি বাঘ দেখতে পাবে। চোখ বুঝে যে কোনো জিনিসের কথা ভাবলেই সেটা দেখা যায়। কাকাবাবু বিল্টুর পিঠ চাপড়ে বললেন, বাহ বাহ, এ যে একেবারে পাক্কা আর্টিস্টের মতো কথা, এ ছেলে অবশ্যই ভবিষ্যতে খুব বড় আর্টিস্ট হবে। বিল্টু জিজ্ঞেস করলো, ভবিষ্যৎ মানে ফিউচার? কাকাবাবু বললেন, হ্যাঁ। বিল্টু জিজ্ঞেস করলো, কতদিনে ফিউচার হয়? কাকাবাবু বললেন, একদিন পরেও ফিউচার, আবার 100 বছর পরেও। তবে তোর সম্পর্কে যা বলছি তা আরো 10-12 বছর পরেই বোঝা যাবে। বিল্টু বলল, মাই গড, আমার ফিউচার এত দূরে? বিল্টুদের পাশের বাড়ির 2টি মেয়ে পড়ে মডার্ন হাই স্কুলে, আর পার্কের দুপাশে বাড়ির 2টি ছেলে পড়ে সেন্ট লরেন্সে, বিল্টু ডন বস্কোতে।
এই 5 জন একসঙ্গে স্কুলে যায়। একটা ভাড়ার গাড়ি ওদের তুলে নিয়ে যায়, ছুটির পর ফিরিয়ে আনে। কোনো দিন ভুল হয় না, 3টে স্কুলেরই ছুটি মোটামুটি এক সময়। কোনো দিন কারো একটু আগে ছুটি হয়ে গেলে সে অপেক্ষা করে গাড়ির জন্য। বিকেল 4:30-র কাছাকাছি সময় বাড়ির সামনে একবার হর্ন বাজলেই বিল্টুর মা বুঝতে পারেন যে বিল্টু এসে গিয়েছে। সে সময় সদর দরজা খোলাই থাকে। একটু পরেই মা শুনতে পান সিঁড়িতে ধূপ ধাপ শব্দ। রিনি কলেজে পড়ে, তার ফিরতে ফিরতে 5:30 বেজে যায়। বাবা অফিস থেকে ফেরেন 7টার পর। বিল্টুর মা জয়ন্তী শুয়ে শুয়ে একটা বই পড়ছিলেন। রিনিকে ঘরে ঢুকতে দেখে তিনি বইটা সরিয়ে রেখে জিজ্ঞেস করলেন, কি রে, আজ তাড়াতাড়ি ফিরে এলি যে? রিনি বলল, তাড়াতাড়ি? এখন 6:45 বাজে। জয়ন্তী ধর্মর করে উঠে বসলেন। 6:45? বিল্টু যে এখনো ফেরেনি। রিনির ভুরু কুঁচকে গেল। সে আপন মনে বলল, বিল্টু এখনো ফেরেনি? সে চলে এলো বারান্দায়, রেলিংয়ে একটু ঝুঁকে ডাকলো, খুশি, এই খুশি। 2-3বার ডাকার পর পাশের বাড়ির বারান্দায় একটা লম্বা মতো ছেলে এসে দাঁড়ালো। সে বলল, কি বলছেন দিদি? রিনি বলল, শিবু, খুশি আর টুসি ফিরেছে স্কুল থেকে? শিবু বলল, না গো দিদি, ওদের স্কুলের গাড়ি এখনো আসেনি। রিনি বলল, এখনো আসেনি? প্রায় 6টা বাজে, এত দেরি হবে কেন? শিবু বলল, আমরাও তো তাই ভাবছি, হয়তো ট্রাফিক জ্যামে আটকেছে। টিভির খবরে বলছিল পার্ক সার্কাসে নাকি কিসের একটা মিছিল বেরিয়েছে। রিনি জিজ্ঞেস করলো, ওই ভাড়া গাড়ির ড্রাইভারের কাছে মোবাইল নেই? শিবু বলল, আছে তো, কিন্তু নম্বর তো জানি না, দিদিমণিরা জানেন। রিনি বলল, আমার মোবাইলে বোধহয় নাম্বারটা তোলা আছে, আচ্ছা আমি দেখছি। ঘরের ভেতর এসে হ্যান্ডব্যাগের মধ্যে মোবাইলটা খুঁজতে খুঁজতে রিনির মনে পড়লো আগের সপ্তাহেই তার পুরনো মোবাইলটা হারিয়ে গিয়েছে। এটা নতুন, এটার মধ্যে কোনো নাম্বারই সেভ করা নেই। জয়ন্তী এসে দাঁড়ালেন বারান্দায়। এই রাস্তা দিয়ে অনেক গাড়ি যায়। বিল্টুদের জন্য ভাড়া গাড়িটা সাদা রঙের। ডান দিক দিয়ে কোনো সাদা গাড়ি আসতে দেখলেই জয়ন্তী উদ্গ্রীব হয়ে তাকাচ্ছেন, কিন্তু কোনো গাড়িই থামছে না। একটু পরেই জয়ন্তী অস্থির হয়ে বললেন, রিনি, এখনো তো এলো না, কি করা যায় বলতো? রিনি বলল, ওরা 5 জন একসঙ্গেই তো আছে, চিন্তার কিচ্ছু নেই, তবু আমি স্কুলে একটা ফোন করে দেখছি। ডন বস্কো স্কুলে ফোন বেজে গেল। অনেকক্ষণ ছুটি হয়ে গিয়েছে, অফিসে কেউ নেই। এবার একটা সাদা গাড়ি থামলো পাশের বাড়ির গেটের কাছে। রিনি এসে দাঁড়ালো বারান্দায় মায়ের পাশে। গাড়ি থেকে নামলো খুশি আর টুসি। বিল্টু তো নামলো না। খুশি আর টুসি নিজেদের বাড়িতে না ঢুকে তাকালো এই বারান্দার দিকে। জয়ন্তী চেঁচিয়ে জিজ্ঞেস করলেন, বিল্টু নামছে না? ও গাড়ির মধ্যে বসে আছে কেন? খুশি বলল, বিল্টু গাড়িতে নেই, ও বাড়ি ফিরে আসেনি। রিনি বলল, না তো, ও একলা ফিরবে কি করে? ও তো তোদের সঙ্গেই ফেরে। গাড়ির ড্রাইভার বিমল রাস্তায় নেমে বলল, আমি উপরে আসছি মাসিমা। পাশের বারান্দা থেকে শিবু দেখছে। তার দিকে হাত নেড়ে খুশি আর টুসিও বিমলের সঙ্গে চলে এলো এ বাড়ির দোতলায়। বিমল বলল, মাসিমা, বিল্টু তো স্কুলে নেই। জয়ন্তী বললেন, নেই মানে? কোথায় বিল্টু? খুশি বলল, আমাদের যেতে একটু দেরি হয়ে গেছে। গেটের দারোয়ান বলল, বিল্টু ওখানেই ছিল, হঠাৎ কোথায় যেন চলে গিয়েছে। টুসি বলল। আর একজন দারোয়ান বলল, রাস্তা পেরিয়ে উল্টো দিকে গিয়েছে বোধহয়, দেখো গিয়ে পার্কে। জয়ন্তী বললেন, ও নিজে নিজে রাস্তা পেরোবে? ওই রাস্তায় কত গাড়ি টাড়ি চলে। বিমল বলল, আমরা বারণ করেছি, ও শোনেনি। পার্কে তো ফুটবল খেলা হয়, ও রাস্তা পেরিয়ে গিয়ে সেই খেলা দেখে। টুসি বলল, আজও সেখানে খেলা হচ্ছে? আমরা সকলে মিলে গেলাম, কিন্তু সেখানেও বিল্টু নেই, অনেক খুঁজলাম। জয়ন্তী ঝাঁঝালো গলায় বললেন, তারপর তোমরা বিল্টুকে না নিয়ে চলে এলে? বিমল বলল, আমরা ভাবলাম বিল্টু নিজেই বাড়ি চলে এসেছে। রিনি ধমক দিয়ে বলল, এই কথা তোমরা ভাবলে কি করে? ওইটুকু ছেলে একা একা বাড়ি ফিরতে পারে? বিমল এবার টুসি আর খুশির মুখের দিকে তাকালো, তারপর কাচুমাচু ভাবে বলল, একটা কথা আপনাদের বলা হয়নি। কয়েকদিন আগে। টুসি বলল, গত সোমবার? বিমল বলল, গত সোমবার আমরা বাড়ি ফিরছি। আপনাদের ছেলে তো যেমন জেদি তেমনি সাহসী,
কি নিয়ে যেন টুসির সঙ্গে ঝগড়া হয়েছে। গাড়িটা যখন একটা সিগন্যালের লাল আলোয় থেমেছে, বিল্টু অমনি বলল, আমি টুসির সঙ্গে বাড়ি যাব না, বলে সঙ্গে সঙ্গে সে গাড়ির দরজা খুলে নেমে পড়ল। জয়ন্তী একটা ভয়ের শব্দ করে উঠলেন। বিমল বলল, নেমেই সে ছেলে উঠে পড়ল একটা রিকশায়। রিকশাওয়ালাকে বলল, এই আমাকে বাড়ি নিয়ে চলো, সোজা রাস্তা, অন্য কোনো দিকে গেলে স্কেল দিয়ে তোমায় মারবো। রিকশাটা চলতে শুরু করলো। আমি সামনে গিয়ে সেটাকে আটকালাম, কিন্তু যতই কাকুতি মিনতি করি কিছুতেই সে শুনতে চায় না। সে রিকশাতেই বাড়ি ফিরবে। খুশি বলল, বিল্টুর হাতে একটা স্কেল, সেই স্কেল দিয়ে সে সকলকে মারবে। বিমল বলল, রাস্তায় ভিড় জমে গিয়েছিল। টুসি বলল, তারপর কি হলো জানো তো মাসি? আমার সঙ্গে তো বিল্টুর ঝগড়া হয়েছিল, আমিও টপ করে সেই রিকশায় উঠে পড়ে বললুম, আমার ওপর রাগ করেছিস তো, ঠিক আছে, ওই স্কেল দিয়ে আমাকে মার, কিংবা আমিও তোর সঙ্গে এই রিকশায় যাব। খুশি বলল, তাতেও ছেলের রাগ যায় না, সে একাই বাড়ি ফিরবে। তখন আমি আর টুসি দুদিক থেকে যেই কাতুকুতু দিলাম, অমনি হাসতে হাসতে। বিমল বলল, তাই ওকে না পেয়ে ভাবলুম, একা রিকশায় বাড়ি ফেরার সাহস যখন ওর হয়েছে, আজও আমার দেরি দেখে ও বাড়ি চলে আসতে পারে। রিনি জিজ্ঞেস করলো, তোমাদের দেরি হলো কেন? বিমল বলল, পার্ক সার্কাসের কাছে মিছিলে অনেক গাড়ি আটকে গিয়েছিল, রাস্তায় জ্যাম। জয়ন্তী উতলা হয়ে বললেন, কিন্তু রিকশায় এলেও তো এতক্ষণে পৌঁছে যাবার কথা, একেবারে সোজা রাস্তা। বিমল কাঁচুমাচু হয়ে বলল, আমি গোটা রাস্তা খুব আস্তে আস্তে গাড়ি চালিয়ে এলুম, কোনো রিকশাতেই বিল্টুবাবু নেই। রিনি বলল, চলো তো বিমল, তোমার গাড়িতেই আমি স্কুল পর্যন্ত একবার ঘুরে আসি, দেখি যদি কোথাও। জয়ন্তী বললেন, আমিও যাব তোর সঙ্গে। রিনি বলল, না মা, তুমি থাকো, তুমি বরং সিদ্ধার্থদাকে একটা ফোন করো। না থাক, এখনই ফোন করার দরকার নেই, আমি ফিরে আসি, তখনও যদি কোনো খবর না পাই। রিনি নেমে গিয়ে বিমলের গাড়িতে উঠে বসল। এর মধ্যে সন্ধে হয়ে এসেছে, আলো জ্বলে উঠেছে রাস্তায়, সব বাড়িতেও আলো জ্বলছে, রাস্তা দিয়ে হাঁটছে অনেক মানুষ, প্রচুর গাড়িও চলছে স্বাভাবিকভাবে, সব কিছুই অন্য দিনের মতো, শুধু বিল্টুর দেখা নেই। রিনি স্কুল পর্যন্ত গেল, গেট একেবারে বন্ধ, উল্টো দিকের পার্কেও ফুটবল খেলা শেষ হয়ে গিয়েছে। তাহলে বিল্টু কোথায় গেল? সে এমনিতে যতই দুষ্টুমি করুক, একা একা বাড়ির বাইরে কোথাও যায় না। রিনি ফিরে এসে দেখলো, জয়ন্তীর দুপাশে বসে আছে খুশি, টুসি আর ওদের মা শিখা টেলিফোন করছে। বিল্টুর ক্লাসের কয়েকটা ছেলের কাছে জানা গিয়েছে যে বিল্টু শেষ পর্যন্ত ক্লাসেই ছিল, ছুটির পর সে কোথায় গিয়েছে তারা জানে না। রিনির বাবার অফিস সল্ট লেকে, একদিন তার ফিরতে বেশ দেরি হয়ে যায়। আজও তিনি বলে গিয়েছিলেন তার জরুরি মিটিং আছে, এখনই তাকে খবর দিলে তিনি ব্যস্ত হয়ে পড়বেন, কাজ শেষ না করেই নিশ্চয়ই চলে আসবেন। তার আগে রিনি ফোন করলো তার দিদির বাড়িতে। স্নিগ্ধা জিজ্ঞেস করলো, কি রে রিনি, হাঁপাচ্ছিস কেন, কি হয়েছে, সিঁড়ি দিয়ে পড়ে গিয়েছিস? রিনি বলল, না দিদি, শোনো, একটা ব্যাপার হয়েছে, আগেই ভয় পেয়ে যেও না, মানে বিল্টু এখনো স্কুল থেকে ফেরেনি, আর সকলে ফিরে এসেছে। স্নিগ্ধা ভয় পেয়ে চেঁচিয়ে উঠল, কি বলছিস? বিল্টু কি হয়েছে, অ্যাক্সিডেন্ট? স্নিগ্ধার কাছ থেকে ফোনটা নিয়ে সিদ্ধার্থ জিজ্ঞেস করলো, কি হয়েছে রে রিনি? তোর দিদির তো মনে হচ্ছে হার্ট অ্যাটাক হবে, বিল্টু কোথায়, কখন অ্যাক্সিডেন্ট হয়েছে? রিনি বলল, অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা জানি না, যে গাড়িটা বিল্টুকে স্কুল থেকে আনতে যায় সেই গাড়িতে বিল্টু আসেনি, ওরা তাকে খুঁজে পায়নি। সবটা শোনার পর সিদ্ধার্থ বলল, শোন, এখন মাথা ঠান্ডা রাখতে হবে, অনেক কিছুই হতে পারে, আবার হয়তো কিছুই হয়নি, এখনই হয়তো কেউ বিল্টুর হাত ধরে পৌঁছে দিতে পারে, এরকম হয়। আমি তোর দিদিকে নিয়ে আধ ঘন্টার মধ্যে তোদের বাড়িতে পৌঁছে যাব, তার আগে দু একটা হাসপাতালে খোঁজ নিতে হবে। সিদ্ধার্থ রেখে দেওয়ার একটু পরেই আবার বেজে উঠল ফোন। এবার একটা অচেনা কণ্ঠ প্রথমেই বলল, পুলিশে খবর দেননি তো? দিলেও অবশ্য পুলিশ এত তাড়াতাড়ি কোনো অ্যাকশন নেয় না। শুনুন, রিনি জিজ্ঞেস করলো, আপনি কে বলছেন? ভদ্রলোকটি বলল, আমার নাম সুপ্রিয় রায়, আপনার ভাই
আমার কাছে আছে, চিন্তার কিচ্ছু নেই, একটু পরেই ফেরত যাবে। রিনি আবার জিজ্ঞেস করলো, আমার ভাই আপনার কাছে গেল কি করে? আপনাকে তো চিনতে পারছি না। সুপ্রিয় রায় বললেন, আমায় চিনবেন কি করে? আমিও তো আপনাকে চিনি না। একটু আগে আপনার ভাইয়ের কাছে আপনার নাম শুনলাম, ফোন নাম্বারটাও জেনে নিলাম। রিনি বলল, আমার ভাইকে আপনি আগে চিনতেন? সুপ্রিয় বলল, না, আজ বিকেলে ছেলেটি একটি পার্কের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিল, এমন সময় একটা স্কুটারের সঙ্গে ওর ধাক্কা লাগে। যে চালাচ্ছিল তার খুব দোষ নেই, ছেলেটি হঠাৎ দৌড়ে এসে পড়েছিল, ধাক্কা লেগে ছেলেটি ছিটকে পড়ে যায়, তাতে ওর মাথা ফেটে। আরে শুনুন শুনুন, তেমন সিরিয়াস কিছু নয়, ছোট ছেলে মেয়েদের মাঝে মাঝে ওরকম মাথা ফাটে, তাতে এমন কিছু হয় না। খানিকক্ষণ অজ্ঞান হয়েছিল, এখন জ্ঞান ফিরেছে, দিব্যি কথা বলছে, এক গ্লাস গরম দুধও খেলো। রিনি বলল, বিল্টু আপনার কাছে আছে? আপনার বাড়ি কোথায়? সুপ্রিয় বলল, এই তো বেগবাগানে, আমি ডাক্তার, এখানেই আমার চেম্বার। সেই স্কুটার চালকই আমার কাছে পৌঁছে দিল। আমি ভালো করে পরীক্ষা করে দেখেছি, সব ঠিকঠাক আছে, হাতটার কিচ্ছু ভাঙেনি। চিন্তা করবেন না, অকারণ থানা পুলিশ করেও কোনো লাভ নেই। এখনই আমার চেম্বার বন্ধ হবে, আমি নিজে গিয়ে ওকে পৌঁছে দিয়ে আসবো, বড়জোর আধ ঘন্টা লাগবে। রিনি বলল, আপনি কেন কষ্ট করে আসবেন? আপনি যথেষ্ট উপকার করেছেন, আপনি ঠিকানাটা বলুন, আমরাই ওকে নিয়ে আসছি। সুপ্রিয় বলল, কষ্টের কি আছে, আমি ওই পথ দিয়েই যাব, ছেলেটিকে আমার বেশ পছন্দ হয়েছে। রিনি বলল, ডাক্তার রায়, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের জন্য যা করলেন। সুপ্রিয় হেসে বললেন, দাঁড়ান, আগে পৌঁছে দিই, তারপর তো ধন্যবাদ দেবেন। শুধু ধন্যবাদ দিলে চলবে না, মিষ্টি খাওয়াতে হবে, ঠিক আধ ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে। ফোন রেখে দেওয়ার পর রিনির চোখে জল এসে গেল। খুব আনন্দের সময় এরকম হয়। জয়ন্তী অন্য একটা রিসিভারে সব শুনেছেন, তিনি এসে জড়িয়ে ধরলেন রিনিকে। রিনি বলল, দেখো, পৃথিবীতে এখনো কত ভালো মানুষ আছেন। এই ডাক্তারটি বিল্টুকে সুস্থ করে তুলেছেন, আবার নিজেই পৌঁছে দিতে আসছেন, বিল্টুকে দুধও খাইয়েছেন। জয়ন্তী বললেন, বাড়িতে তো কিছুতেই দুধ খেতে চায় না, ওখানে খেয়ে নিল। রিনি বলল, ডাক্তাররা জানেন কি করে খাওয়াতে হয়। জয়ন্তী জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, কতটা মাথা ফেটেছে? অজ্ঞান হয়ে গিয়েছিল? রিনি বলল, খুব বেশি নয় নিশ্চয়ই, তাড়াতাড়ি জ্ঞান ফিরেছে। গত মাসেও বিল্টুর একবার মাথা ফেটেছিল, এ ছেলেকে আরও শক্ত করে সামলে রাখতে হবে মা। জয়ন্তী বললেন, আমার এখনো বুক কাঁপছে, ভাবতেই পারছি না। স্কুটারের ধাক্কা খেয়ে রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিল ছেলেটা, এখন সে কি অবস্থায় আছে? রিনি বলল, আর আধ ঘন্টার মধ্যেই তো দেখতে পাবে, এরপর শুধু প্রতীক্ষা। এখন প্রতিটি মিনিটই মনে হয় খুব লম্বা, রাস্তায় যে কোনো গাড়ি থামলেই দৌড়ে যেতে হয় বারান্দায়। এর মধ্যে আবার লোডশেডিং হয়ে গেল, সমস্ত পাড়া জুড়েই অন্ধকার, সময় যেন আর কাটতেই চায় না। আলোর চেয়ে অন্ধকারকে আরও বেশি লম্বা মনে হয়। ঘরের মধ্যে গরম, তাই মা আর মেয়ে দুজনেই বারান্দায় দাঁড়িয়ে। এক সময় বেজে উঠল ফোন, অন্ধকারে ঝনঝন শব্দটা যেন বেশি জোরালো। এবারে ফোন ধরল জয়ন্তী। তিনি হ্যালো বলতেই একটি গম্ভীর কণ্ঠ জিজ্ঞেস করলো, এ বাড়িতে কি পুরুষ মানুষ কেউ নেই? জয়ন্তী বললেন, আপাতত কেউ নেই। আপনি কি বলতে চান আমাকে বলতে পারেন। সেই গম্ভীর কণ্ঠ বললেন, আপনাকে বললে ঠিক কাজ হবে না, ব্যবসা বাণিজ্যের ব্যাপার। আপনাদের ছেলে এখন আমার কাস্টাডিতে আছে, আপনারা তাকে ফিরে পেতে চাইলে কয়েকটি শর্ত মানতে হবে। জয়ন্তী চমকে উঠলেন, আপনি কে বলছেন? আপনি ডাক্তার সুপ্রিয় রায়? গম্ভীর কণ্ঠ বিরক্তভাবে বলল, কে সুপ্রিয় রায়? জয়ন্তী বললেন, আপনি একটু আগে ফোন করেননি? আপনি যে বললেন আপনি আমার ছেলেকে নিয়ে আসছেন। লোকটি বলল, কে ওইসব বলেছে আমি জানি না, আপনার ছেলে এখন আমার কাছে, তাকে এখন ফেরত পাওয়া যাবে না। জয়ন্তী চিৎকার করে বলে উঠল, কি এসব বলছেন? কে আপনি? লোকটি বলল, এই জন্যই মেয়েদের সঙ্গে আলোচনা করা যায় না। আপনার হাজবেন্ড কখন ফিরবেন? বাড়ির সামনে একটা গাড়ি এসে থামলো।
রেলিং থেকে ঝুঁকে রিনি দেখতে চাইলো সেই গাড়িটা থেকে বিল্টু নামছে কিনা। তারপর চেঁচিয়ে বলল, মা, দিদি, সিদ্ধার্থ দাঁড়াও, এসে গিয়েছে, আমি নিচে গিয়ে দরজা খুলে দিচ্ছি। টেলিফোনের লোকটা বলে উঠল, ঠিক আছে, আমি আবার 2 ঘন্টা পরে ফোন করব। জয়ন্তী বলল, না না, ধরুন ধরুন, এসে গিয়েছে। লোকটি বলল, কে এসে গিয়েছে? আপনার স্বামী ছাড়া অন্য কারো সঙ্গে আমি কথা বলবো না। জয়ন্তী বললেন, এ আমাদের বাড়ির জামাই, বাড়ির ছেলের মতো, ও সব কিছুর দায়িত্ব নিতে পারে। লোকটি বলল, আমি আর ঠিক 30 সেকেন্ড ফোন ধরে থাকবো। জয়ন্তী চেঁচিয়ে বলল, সিদ্ধার্থ, তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি এসো। এক লাফে 2-3টে সিঁড়ি পেরিয়ে সিদ্ধার্থ উঠে এলো দোতলায়। অন্ধকারের মধ্যে হোঁচট খেলো একবার। জয়ন্তীর উঁচু করা হাত থেকে ফোনটা নিয়ে সে বলল, হ্যালো, সিদ্ধার্থ ঘোষ স্পিকিং। গম্ভীর গলার লোকটি বলল, আমি একটা বিজনেস কোম্পানি থেকে বলছি। প্রথম কথাই হলো, আপনাদের বাড়ির ছেলে বিল্টু আমাদের কাছে আছে, সে বেশ ভালো আছে, তার জন্য চিন্তা করার কোনো কারণ নেই। পাশ থেকে জয়ন্তী বললেন, ওর মাথা ফেটেছে। লোকটি বলল, না, মাথা টাথা ফাটেনি। হঠাৎ মাথা ফাটবে কেন? গায়ে একটু ধুলোও লাগেনি। শুনুন, বেশি সময় নেই। সিদ্ধার্থ জিজ্ঞেস করলো, আপনাদের কিসের বিজনেস? লোকটি বলল, অর্ডার সাপ্লাই, অনেক কিছু সাপ্লাই করি, তার মধ্যে ছোট ছেলেদের বাজার দর খুব ভালো। সিদ্ধার্থ বললেন, বাজার দর মানে? আপনারা ছোট ছেলেদের ধরে ধরে বিক্রি করেন? লোকটি বলল, আমি ধরি না, ওসব ঝামেলায় আমরা যাই না। অন্য লোকেরা ধরে, তারপর আমাদের কাছে বিক্রি করে দিয়ে যায়, আমরা কমিশন নিই। আর প্রশ্ন করবেন না, পর পর যা বলি শুনে যান। কাগজ কলম থাকলে লিখেও নিতে পারেন। রিনি দৌড়ে পাশের ঘর থেকে একটা ছোট্ট টেপ রেকর্ডার এনে নিঃশব্দে রাখলো ফোনের পাশে। সিদ্ধার্থ বলল, কাগজ কলম লাগবে না, আপনি বলুন, আমার মনে থাকবে। লোকটি বলল, প্রথম কথা হলো, আমি কোথা থেকে ফোন করছি তা কোনো ক্রমে খুঁজে বার করা সম্ভব নয়, পৃথিবীর কোনো পুলিশই পারবে না, সুতরাং এখনকার পুলিশদের জানালে কোনো লাভ হবে না। 2 নম্বর, পুলিশকে জড়ালে আপনাদের বিপদই হবে, পুলিশকে কিচ্ছু জানাবেন না। 3, যে বেশি দাম দেবে তাকেই আমরা জিনিস বিক্রি করব, এটাই তো ব্যবসার নিয়ম। ছোট ছেলেদের বিদেশে খুব চাহিদা, তবে কম বয়সের ছেলে হলে আগে আমরা বাবা মায়ের কাছেই অফার দিই। এ ছেলের দাম ধরা হয়েছে 20 লাখ টাকা। আগামী 5 দিনের মধ্যে পুরো টাকা দিয়ে দিলে ছেলেকে আমরা নিখুঁত অবস্থায় ফেরত দেব, কোয়ালিটি গ্যারেন্টেড। ছেলে হাসতে হাসতে ফিরে আসবে। 4, টাকা দেওয়ার ব্যাপারে কোনো গন্ডগোল করলে কিংবা পিছনে পুলিশ নিয়ে এলে আপনাদের ছেলের প্রাণের দায়িত্ব আমরা নিতে পারবো না। ওকে, এটা ভালো করে মনে রাখতে হবে। ছেলেকে ফিরে পেতে হলে টাকাটা দিতে হবে, এছাড়া আর কোনো অল্টারনেটিভ নেই। সিদ্ধার্থ এর মধ্যে বলে উঠল, কিন্তু এত টাকা আমরা দেব কি করে? আমরা কি দোষ করেছি? লোকটি বলল, নো কোয়েশ্চেন, নো কোয়েশ্চেন, আমি যা বলবো শুনে যান। টাকাটা কবে, কখন আর কোথায় দিতে হবে তা আমরা 2 দিনের মধ্যে জানিয়ে দেব, 20 লাখ টাকা। সিদ্ধার্থ বলল, শুনুন শুনুন, এর মধ্যে যদি আপনাদের সঙ্গে কথা বলতে হয় তাহলে কোথায় যোগাযোগ করব? বিল্টুর বাবা এখনো কিচ্ছু জানেন না। তিনি যদি কথা বলতে চান আপনাদের সঙ্গে, কোন নম্বরে আপনাদের পাবো? লোকটি ঠিক 2 বার শুকনোভাবে হা হা করে হাসলো, তারপর বলল, খুব চালাক তাই না? আমরা একটা নম্বর দেব, অমনি এক ঝাঁক পুলিশ গিয়ে সেখানে হাজির হবে। না 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 না, আমাদের সঙ্গে যোগাযোগ করার কোনো দরকার নেই, আমরাই যোগাযোগ করব। এবার শেষ দরকারি কথা, আপনাদের এক খোঁড়া আত্মীয় আছে, রাজা রায়চৌধুরী, অনেকে তাকে কাকাবাবু বলে। সেই লোকটা যেন কোনো ক্রমে এর মধ্যে মাথা না গলায়, তাকে আপনারা জানিয়ে দেবেন, তার ওপর আমরা নজর রাখছি। সেই রাজা রায়চৌধুরী কোনো রকম কায়দা কানুন করতে গেলে ছোট ছেলেটির জীবন সম্পর্কে আমাদের আর দায়িত্ব থাকবে না। প্রথমে তার ডেড বডি ডেলিভারি দেওয়া হবে, তারপর রাজা রায়চৌধুরী খুন হবে। ক্লিয়ার? বুঝেছেন তো? আপনাদের ভালোর জন্যই রাজা রায়চৌধুরীকে দূরে রাখুন। ঠিক আছে, আজ এই পর্যন্ত।
ফোন বন্ধ হয়ে গেল। আমার আজকের প্রথম পর্বটি এখানেই সমাপ্ত। তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।